বিংশ শতাব্দীর শেষ ভাগে রাষ্ট্রবিজ্ঞানী ফ্রান্সিস ফুকুয়ামা ইতিহাসের সমাপ্তি ঘোষণা করেছিলেন। তখন হয়তো তিনি কল্পনাও করতে পারেননি পৃথিবীতে একজন নেতানিয়াহু আর একজন ডোনাল্ড ট্রাম্প আছে, যারা একটি স্বাধীন দেশের ভিতরে গিয়ে দেশটির প্রেসিডেন্টকে তুলে আনতে পারে, কিংবা ইচ্ছে হলে স্কুলের মধ্যে কিংবা নিরস্ত্র জাহাজে বোমা মেরে শত শত নিরপরাধ মানুষকে মেরে ফেলতে পারে। তবে চীনা বংশোদ্ভূত কানাডীয় অধ্যাপক জিয়াং জুইকিন হয়তো অনেক কিছু ভেবে ফেলেছিলেন 2024 সালে। অনেক কিছু আজ করতে পেরে প্রফেসর জুইকিন 3টি ভবিষ্যৎবাণী করেছিলেন, যার মধ্যে 2টি ফলে গেছে, বাকি আছে 3য়টি, যেটি সঠিক হলে ইরান যুদ্ধে ট্রাম্পের পরাজয় নিশ্চিত। কিন্তু এটা কি কল্পনা করা যায়? অর্থে আর অস্ত্রে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের তুলনা অবাস্তব। চীনের নস্ট্রাডামাস খ্যাত জিয়াং জুইকিনের মতো অসম্ভব রকমের অবিশ্বাস্য ভবিষ্যৎবাণী না করলেও বিশ্লেষকদের ধারণা পাল্টেছে গত এক সপ্তাহে। শুরুতে যেটাকে ভাবা হয়েছিল ট্রাম্পের মাস্টার স্ট্রোক, বিশ্লেষকরা এখন সেটাকে মনে করছেন ট্রাম্পের ক্যারিয়ারের মস্ত বড় ভুল। যুদ্ধের শুরুর দিকে ট্রাম্প দাবি করেছিলেন ইরান 10 বছরের জন্য শেষ হয়ে গেছে এবং তাদের বিমান ও নৌবাহিনী নাই হয়ে গেছে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন কথা বলছে। ব্যাংকের লকারের মতো গোলাবারুদের হেফাজতখানা থেকে নতুন আর আধুনিক মিসাইল বের করছে ইরান। আমেরিকা ভেবেছিল এই যুদ্ধ ভেনেজুয়েলার মতো দ্রুত শেষ হবে, কিন্তু বাস্তবে এটি আফগানিস্তানের মতো দীর্ঘস্থায়ী সংকটের রূপ নিচ্ছে। পরিস্থিতি যত দূর গড়িয়েছে তাতে হুথিদের ক্ষেত্রে যেভাবে গোপনে সরে এসেছিল তেমনটাও সম্ভব না ইরানের ক্ষেত্রে। তাহলে কি অসীম ক্ষমতাধর মিস্টার ট্রাম্প আর তার আমেরিকা ব্যাকফুটে? এই প্রশ্ন তুলছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। বোদ্ধাদের ভীষণভাবে ভাবতে হচ্ছে, ঐতিহাসিকভাবে যুদ্ধে কেন ইরানিদের কেউ হারাতে পারে না? কেন ইরান এক দুর্ভেদ্য দুর্গ, যেখানে আধুনিক সমরাস্ত্র নিয়ে আসা মার্কিন বাহিনীর হাতে আছে 2টো অপশন, হয় ভাগো মানে পিছু হটো, না হয় বছরের পর বছর ধরে যুদ্ধ করতে থাকো মানে এক দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল যুদ্ধের ফাঁদে আটকা পড়ে যাওয়া। এর মধ্যে ইসরায়েলের টার্কি গেমের গোমর ফাঁস হয়ে যাওয়ার পরিস্থিতি আরো জটিল হয়ে যাচ্ছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বর্তমান ইরান সংকটকে ঘিরে বেজিং ভিত্তিক অধ্যাপক জিয়াং জুইকিনের নাম এখন বিশ্বজুড়ে আলোচিত, যাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চীনের নস্ট্রাডামাস বলা হচ্ছে। ইয়েল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শনের অধ্যাপক 2024 সালের মে মাসে তার প্রেডিক্টিভ হিস্ট্রি লেকচারে 3টি ভবিষ্যৎবাণী করেছিলেন। 1, নির্বাচনে জিতে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরবে। 2, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইরানের সাথে একটি বড় সংঘাত বাঁধবে। 2টি অক্ষরে অক্ষরে মিলে গেছে। 3 নাম্বার ভবিষ্যৎবাণীতে ছিল ইরান যুদ্ধে আমেরিকার চূড়ান্ত পরাজয় এবং পিছুহাঁটা। প্রথম 2টি দাবি হুবহু মিলে যাওয়ার পর যুগের 3য় ভবিষ্যৎবাণীটি এখন ট্রাম্প প্রশ্নের জন্য এক মনস্তাত্ত্বিক চাপ হয়ে দাঁড়িয়েছে। তার মতে এই যুদ্ধটি কোনো স্বল্প মেয়াদী বিজয় নয়, বরং এটি একটি সহিংস যুদ্ধ বা ওয়ার অফ অ্যাটিটিশন হিসেবে দীর্ঘস্থায়ী হবে, যা শেষ পর্যন্ত আমেরিকান সাম্রাজ্যের পতন ঘটাবে। তিনি যুক্তি দিয়েছেন যে ইরান গত 20 বছর ধরে এই নির্দিষ্ট সংঘাতের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে এবং তাদের কৌশল কেবল সম্মুখ যুদ্ধ নয়, বরং মার্কিন শক্তির ধৈর্য ও অর্থনীতিকে ক্লান্ত করে তোলার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। দর্শক, অধ্যাপক জিয়াং জুইকিন কোনো জ্যোতিষী নন, তাহলে তার কথা মিলে যাচ্ছে কিভাবে? তার কথার কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? অধ্যাপক জুইকিন তার উদ্ভাবিত প্রেডিক্টিভ হিস্ট্রি নামক একটি বৈজ্ঞানিক কাঠামোর মাধ্যমে বৈশ্বিক রাজনীতির গতিপথ বিশ্লেষণ করেন। এই পদ্ধতিটি মূলত ঐতিহাসিক প্যাটার্ন, গেম থিওরি এবং ভূ রাজনৈতিক প্রণোদনার উপর ভিত্তি করে তৈরি। তিনি আইজাক আসিম্বের কালজয়ী কল্পবিজ্ঞানের ধারণা সাইকোহিস্ট্রি থেকে অনুপ্রাণিত হয়ে ঐতিহাসিক তথ্যের গাণিতিক মডেলে ভবিষ্যতের পূর্বাভাস প্রদান করেন। অধ্যাপক জুইকিন ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানকে প্রাচীন গ্রিসের সিসিলিয়ান অভিযান নামক ঐতিহাসিক বিপর্যয়ের সাথে তুলনা করেছেন। 415 খ্রিস্টপূর্বাব্দে পেলোপনেসিয়ান যুদ্ধের সময় এথেন্স যখন তার ক্ষমতার শিখরে ছিল, তখন তারা তাদের নৌশক্তির দম্ভে সিসিলি আক্রমণ করেছিল। সেই অভিযানের লক্ষ্য ছিল উচ্চবিলাসী, কিন্তু লজিস্টিক এবং কৌশলগতভাবে সেটি ছিল একটি দুঃস্বপ্ন। শেষ পর্যন্ত এথেন্সের বিশাল বাহিনী সিসিলির দুর্গম ভূখণ্ডে ধ্বংস হয়ে যায়, যা ছিল এথেন্সীয় সাম্রাজ্যের
পতনের সূচনা। জিয়াং জুয়েকিনের মতে ইরান হলো আধুনিক যুগের সিসিলি। দেশটির বিশাল আয়তন, পাহাড়ি ভূপ্রকৃতি এবং অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন স্বাধীনচেতা জনসংখ্যা যে কোনো আক্রমণকারী বাহিনীর জন্য একে একটি মৃত্যু ফাঁদে পরিণত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো প্রযুক্তির জোরে প্রাথমিক বিজয় অর্জন করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী দখলদারিত্ব বা শাসন পরিবর্তনের চেষ্টা তাদের জন্য লজিস্টিক বিপর্যয় ডেকে আনবে। তার বিশ্লেষণ অনুযায়ী ইরানের পার্বত্য ভূখণ্ড এবং বিশাল জনসংখ্যা এই দেশটিকে দখলের জন্য অন্তত 30 থেকে 40 লক্ষ সৈন্যের প্রয়োজন, যা দেওয়ার সক্ষমতা বর্তমানে আমেরিকার নেই। জুয়েকিনের মতে যুদ্ধের ময়দানে মার্কিন সেনারা জিম্মি হিসেবে আটকা পড়বে এবং রাশিয়া একটি নিউক্লিয়ার রেড লাইন ঘোষণা করে আমেরিকাকে কৌশলগতভাবে একঘরে করে ফেলবে। দর্শক, প্রফেসর জুয়েকিনের ভিডিওটি ভাইরাল হওয়ায় বিশ্লেষকদের মধ্যে ঐতিহাসিক বাস্তবতাকে নতুন করে চিন্তা করার প্রবণতা দেখা যাচ্ছে। প্রশ্ন উঠছে, ইরানের দুর্ভেদ্য ভূগোল কি আবার ইরানকে রক্ষা করবে? ভাবা হচ্ছে সবচেয়ে বড় শক্তি হলো দেশটির অদ্বিতীয় ভৌগোলিক মানচিত্র। ইরান মূলত একটি বিশাল উচ্চভূমি, যা চারদিকে সুউচ্চ পর্বতমালা দ্বারা পরিবেষ্টিত। পশ্চিমে এবং দক্ষিণ পশ্চিমে প্রায় 1600 কিলোমিটার জুড়ে বিস্তৃত জাগ্রস পর্বতমালা দেশটিকে ইরাক এবং তুরস্ক থেকে প্রাকৃতিকভাবে বিচ্ছিন্ন করে রেখেছে। উত্তরে আছে আলবোর্স পর্বতমালা, যা কাস্পিয়ান সাগরের উপকূল বরাবর বিস্তৃত। সেখানে আছে ইরানের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট দামাভান্ত। এই পার্বত্য অঞ্চলে ট্যাঙ্ক বা ভারী সাজোয়া যান চালানো প্রায় অসম্ভব, যা বিদেশি বাহিনীকে গেরিলা আক্রমণের সহজ শিকারে পরিণত করে। সে কারণে স্থলপথে সৈন্য পাঠাতে চান না ট্রাম্প। কুর্দিদের দিয়ে আক্রমণের চেষ্টা করছেন। এমনকি আলেকজান্ডার দ্য গ্রেটের সময় থেকে রোমান এবং অটোমান সাম্রাজ্য পর্যন্ত সবাই ইরানের এই পার্বত্য ভূখণ্ডের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছিল। জাগ্রস পর্বতমালার বন্ধুর পথগুলো অতিক্রম করে একটি আধুনিক যান্ত্রিক বাহিনীকে ইরানের হৃৎপিণ্ডে পৌঁছাতে হলে যে পরিমাণ জ্বালানি এবং জনবল প্রয়োজন হবে তা বহন করা বর্তমান মার্কিন অর্থনীতির পক্ষে প্রায় অসম্ভব। দেশের অভ্যন্তরে আছে দার্স্তে কাভির এবং দার্স্তে লুত নামক বিশাল দুটি মরুভূমি। এই অঞ্চলগুলো জনবসতিহীন এবং প্রতিকূল আবহাওয়ার কারণে যে কোনো বিদেশি সৈন্যদলের জন্য এগুলো এক প্রাকৃতিক বিভীষিকা। জুয়েকিন এবং অন্যান্য বিশ্লেষকদের মতে ইরানের এই ভৌগোলিক মানচিত্রই তাকে একটি দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে। 2026 সালে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের সামরিক শক্তির তুলনা চলে না। ইসরায়েল একা হলে ইরানের পক্ষে লড়া অনেক সহজ ছিল। যুদ্ধের শুরুর দিকে বিশেষ করে এক নিখুঁত টার্গেটে খামেনি সহ ইরানের শীর্ষ নেতাদের খুন করার পর ট্রাম্প ছিলেন খুশিতে টগবগ। 4 দিনের মধ্যে ইরানের রেজিম চেঞ্জের মিশন নিয়ে যুদ্ধে নেমেছিল ট্রাম্প ও নেতানিয়াহু গং। কিন্তু সপ্তাহখানেক পর উল্টো ট্রাম্পের চিন্তা বেড়েছে বহুগুণ। সপ্তাহ পেরিয়ে গেলেও মধ্যপ্রাচ্য এখনো চলছে। তেহরানে ব্যাপক বোমাবর্ষণ ও কার্পেট বম্বিং চলছে। অন্যদিকে ইরান তাদের নেতার মৃত্যুর পর ইসরায়েলের তেল আবিব, হাইফা ও জেরুজালেম এবং গালফ অঞ্চলের মার্কিন মিশনগুলোতে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। ইরানের প্রতিবাদ এখন আর আন্দোলনের পর্যায়ে নেই, বরং তা স্বজন হারানোদের শোকের মিছিলে পরিণত হয়েছে। খামেনির মৃত্যু উল্টো আমেরিকার জন্য নতুন বিপদ ডেকে এনেছে। খামেনির মৃত্যুর পর ইরানে কোনো স্পষ্ট চেইন অফ কমান্ড নেই, বরং তারা একটি বিকেন্দ্রীভূত মোজাইক ডিফেন্স সিস্টেম বা ওপেন ফ্রি মোড গ্রহণ করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন অনেক সামরিক ইউনিট এখন কমান্ডের বাইরে কাজ করছে, যার ফলে আমেরিকার পক্ষ থেকে ভবিষ্যতে কোনো যুদ্ধবিরতি করতে চাইলেও কার সাথে আলোচনা করবে তা স্পষ্ট নয়। দর্শক, ইরান জানতো তারা আকাশপথে মার্কিন এবং ইসরায়েলি বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে টিকে থাকতে পারবে না। তাই তারা গত 2 দশক ধরে অপ্রতিসীম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার কৌশল রপ্ত করেছে। এই কৌশলের প্রধান শক্তি হলো তাদের বিস্তৃত প্রক্সি নেটওয়ার্ক, যা মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন স্বার্থে আঘাত হানতে সক্ষম। হিজবুল্লাহ, হুতি, হামাস এবং ইরাকি ও সিরীয় শিয়া মিলিশিয়াদের সমন্বয়ে গঠিত এই অক্সিস অফ রেজিস্ট্যান্স মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এক বিভীষিকায় পরিণত হয়েছে। দর্শক, বাহরাইনের মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তরে ইরানি মিসাইল সরাসরি যখন আঘাত হানে, তখন নিজ ঘরের অস্থিরতা ট্রাম্পের চিন্তা বাড়াচ্ছে। এমনকি ট্রাম্পের মাগা সমর্থক গোষ্ঠীও এই অহেতুক যুদ্ধ নিয়ে ক্ষুব্ধ। সাবেক কংগ্রেসম্যান মার্জরি টেলর গ্রিন এই প্রশাসনকে মিথ্যাবাদী বলে অভিহিত করেছেন এবং মনে করিয়ে দিয়েছেন যে ট্রাম্প জিরো ওয়ার বা যুদ্ধহীন আমেরিকার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
রয়টার্স এবং ইপসোসের জরিপে দেখা গেছে মাত্র 27% আমেরিকান এই যুদ্ধের পক্ষে রায় দিয়েছে। ইরান তার সস্তা ড্রোন দিয়ে আমেরিকার অত্যন্ত দামি ইন্টারসেপ্টর মিসাইল খরচ করিয়ে নিচ্ছে। পেন্টাগন এবং উপসাগরীয় মিত্ররা ইতিমধ্যে তাদের ইন্টারসেপ্টর মজুদ ফুরিয়ে আসার আশঙ্কায় রয়েছে। অন্যদিকে ইসরায়েলের জন্য এই যুদ্ধ কেবল সামরিক নয়, বরং একটি বিশাল অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলি অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সাথে এই সংঘাতের ফলে দেশের অর্থনীতি প্রতি সপ্তাহে $3 বিলিয়ন বা 9.4 বিলিয়ন শেকেল লোকসান গুনছে। শুধু কি ইসরায়েল, এই যুদ্ধের সবচেয়ে বিধ্বংসী প্রভাব পড়ছে বৈশ্বিক অর্থনীতিতে। হরমুজ প্রণালী, যা বিশ্বের মোট সমুদ্রজাত অপরিশোধিত তেলের 20% বহনের পথ, তা এখন যুদ্ধের কারণে কার্যকরভাবে বন্ধ আছে। এর ফলে বিশ্ব বাজারে তেলের দাম রাতারাতি লাফিয়ে বাড়ছে। যুদ্ধের সপ্তম দিনে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $83 পৌঁছেছে, যা গত শুক্রবার ছিল মাত্র $73। ট্রাম্প দাবি করেছিলেন হরমুজ খোলা থাকবে কারণ ইরানের নৌবাহিনী সমুদ্রের নিচে, কিন্তু ইরান ইউএসবি এবং ভূমি থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজ চলাচল অচল করে দিয়েছে। এর মধ্যে ইসরায়েলের একটি ডার্টি গেম পরিষ্কার হয়ে গেছে মিডল ইস্টের মার্কিন মিত্র দেশগুলোর কাছে। সাম্প্রতিক সময়ে সাইপ্রাসে ব্রিটিশ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা এবং সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হামলার ঘটনাগুলোকে কেন্দ্র করে নতুন বিতর্ক শুরু হয়েছে। প্রাথমিকভাবে এই হামলার জন্য ইরানকে দায়ী করা হয়েছিল, কিন্তু পরে তদন্তে দেখা গেছে ড্রোনগুলো ইরান থেকে আসেনি। বিশ্লেষকদের মতে ইসরায়েল সম্ভবত ইচ্ছাকৃতভাবে নেটোর সদস্য রাষ্ট্র এবং মার্কিন মিত্রদের উপর এই ধরনের ফলস ফ্ল্যাগ অপারেশন পরিচালনা করছে, যাতে ইরানকে আন্তর্জাতিকভাবে কোণঠাসা করা যায় এবং বিশ্বের অন্যান্য শক্তিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে আনা যায়। ইতিহাসে 1954 সালে লাভান অ্যাফায়ার কিংবা 1967 সালে ইউএসএস লিবার্টির ঘটনা ইসরায়েলিদের এমন বাটপাড়ির ইতিহাসকেই তুলে ধরে। দর্শক, মার্কিন নিষেধাজ্ঞার অন্যতম লক্ষ্য ছিল ইরানের আর্থিক সংস্থান বন্ধ করে দেয়া, কিন্তু তেহরান একটি গোপন এবং অত্যন্ত কার্যকরী পথ খুঁজে পেয়েছে: বিটকয়েন মাইনিং। ইরানের কাছে প্রচুর সস্তা বিদ্যুৎ এবং প্রাকৃতিক গ্যাস রয়েছে, যা ব্যবহার করে তারা প্রতি বিটকয়েন মাইনিং করতে মাত্র $1,300 খরচ করে। বর্তমান বাজারে বিটকয়েনের দাম $73,000 হয় তারা প্রতিটি কয়েনে প্রায় $71,700 মুনাফা করছে। এই ডিজিটাল মুদ্রা ব্যবহার করে ইরান আন্তর্জাতিক ব্যাংকিং চ্যানেলের বাইরে থেকে যুদ্ধের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং জ্বালানি কেনে। অধ্যাপক জিয়াং জুয়েকিন এবং অন্যান্য বিশেষজ্ঞরা মনে করেন, এবারের ইরান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এমন এক জোটের মুখোমুখি হয়েছে যারা পর্দার আড়াল থেকে ইরানকে অপ্রতিরোধ্য করে তুলছে। রাশিয়া এবং চীন সরাসরি যুদ্ধে না জড়ালেও তারা ইরানের জন্য টেকনোলজিক্যাল অ্যাঙ্কর হিসেবে কাজ করছে। রাশিয়া ইরানকে অত্যাধুনিক S-400 এয়ার ডিফেন্স সিস্টেম এবং Su-35 ফাইটার জেট সরবরাহ করেছে, যা মার্কিন স্টিলথ বিমানের গতিবিধি শনাক্ত করতে সক্ষম। অন্যদিকে চীন ইরানকে তাদের বাই-2-3 নেভিগেশন সিস্টেমের অ্যাক্সেস দিয়েছে, যার ফলে মার্কিন জিপিএস জ্যামিংয়ের তোয়াক্কা না করেই ইরানি মিসাইলগুলো সেন্টিমিটার লেভেল নির্ভুলতায় আঘাত হানতে পারছে। বিশ্লেষকরা মনে করেন, ট্রাম্প আর নেতানিয়াহু মাত্র মরুভূমির চোরাবালিতে আটকা পড়েছে। সামনে যখন ইরানের আরও টার্গেটেড আক্রমণের পুরোপুরি বিভ্রান্ত হবে, চীন তখন তাইওয়ান বা দক্ষিণ চীন সাগরে নিজের প্রভাব বিস্তার করবে। ওয়াশিংটনের কৌশলগত অগ্রাধিকার তখন ইরান থেকে সরে যেতে বাধ্য হবে। ট্রাম্পকে পরাজয়ের ঘোষণা না দিয়েও সরে আসতে হবে। আমেরিকা এই যুদ্ধে কোনো এক্সিট স্ট্র্যাটেজি বা বের হওয়ার পথ ছাড়াই জড়িয়ে পড়েছে। ইরানের ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা এবং অসম যুদ্ধ পদ্ধতি আমেরিকা ও ইসরায়েলকে অবাক করে দিয়েছে। ইতিহাস সাক্ষী, আকাশপথে বোমা বর্ষণ করে কখনোই কোনো সমস্যার পূর্ণ সমাধান হয়নি। ইরান এখন এমন এক অবস্থানে যেখানে তাদের হারানোর কিছু নাই, তাই তারা কোনো চুক্তি স্বাক্ষর করতে আগ্রহী হবে না। আর ট্রাম্প, তিনি যুদ্ধের দরজা খুললেও তা বন্ধ করতে পারছেন না, যার খেসারত দিতে হচ্ছে পুরো বিশ্বকে। ইরান বিশ্ব অর্থনীতিকে দিচ্ছে ওয়েল শেক। যুক্তরাষ্ট্রে ঘনিয়ে আসছে মিডটার্ম নির্বাচন, যেখানে তেলের দাম আর মুদ্রাস্ফীতি ট্রাম্পের গদি নড়বড়ে করে দিবে। বিশ্লেষকরা মনে করেন, শেষ পর্যন্ত ট্রাম্পকে হয়তো একটি সম্মানজনক শান্তি চুক্তির পথ খুঁজতে হবে, অন্যথায় এই যুদ্ধ তার দ্বিতীয় মেয়াদের সফলতার কবর রচনা করতে পারে। প্রশ্ন হলো, ট্রাম্পকে এই চোরাবালি থেকে উদ্ধার করবে কে?
এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।